আজকে ক্লাস হচ্ছে নবম ক্লাস না, 8 নম্বর ক্লাস হয়েছে না আপনাদের? 9 নম্বর ক্লাস না আজকে? 9 নম্বর ক্লাসের টপিক কি আছে? লাং ক্যান্সার, হচ্ছে লাং অ্যাবসেস না? তারপর হচ্ছে কাফ এন্ড চেস্ট পেইন। কাফ, লিস্ট পেটা পেটা হয়তো প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা আসলে নামটা পাইনি আমি। লাং ক্যান্সার মানে কি? ফুসফুসে ক্যান্সার। এটা আরেকটা নাম হচ্ছে, এখানে নেই, আরেকটা নাম হচ্ছে ব্রঙ্কিয়াল কার্সিনোমা। ক্যান্সার গুলোকে আমরা কি বলি? আরেকটা নাম হচ্ছে কার্সিনোমা। তাহলে কোথাও যদি কার্সিনোমা দেখেন তাহলে বুঝতে হবে এটা হচ্ছে ক্যান্সার, যে কথা কার্সিনোমা একই কথা। কার্সিনোমা, কার্সিনোমা। আরেকটা হচ্ছে লাং অ্যাবসেস মানে কি? হ্যাঁ, অ্যাবসেস মানে হচ্ছে আমরা যেটাকে বাংলাতে কি বলি, ফোড়া বলি। তাহলে যদি আমাদের ফুসফুসে যদি কোনো একটা জায়গায় বড় একটা বা ছোট একটা ফোড়া হয়, এক বা একাধিক জায়গায়, তাহলে এটার নাম হচ্ছে লাং অ্যাবসেস। ব্রঙ্কিয়াল, NCHIAL, কার্সিনোমা। ফোড়া মানে হচ্ছে, ফোড়া মানে হচ্ছে কি একটা সবার ফোড়া হয়েছে না শরীরে, কোন একটা জায়গার মধ্যে টিউমারের মতো একটা অংশ, এখানে যদি ভেতরে যদি পাস থাকে তাহলে এটাকে আমরা ফোড়া বলি বা অ্যাবসেস বলি। আর হচ্ছে কাফ। কাফ তো বুঝেন, কাশি আর চেস্ট পেন মানে মুখে ব্যথা। তাহলে আমরা সবগুলো আস্তে আস্তে একটা একটা করে আলোচনা করি। কাফ আর চেস্ট পেন। আর লাং অ্যাবসেস না, তো লাং অ্যাবসেস তো ডেফিনিশন আসবে না, এটা বুঝলেই হয় যে লাং অ্যাবসেস মানে হচ্ছে একটা আমাদের ফুসফুসের মধ্যে একটা কোন একটা জায়গার মধ্যে যদি মানে পাস ফর্মেশন হয় কোন একটা প্যারেনকামা, ফুসফুসের যে সেল গুলো এগুলোকে আমরা কি বলি? লাং প্যারেনকাইম বলি। লাং প্যারেনকাইম, ওখানে যদি কোনো একটা ফোড়া হয় তাহলে এটা এটাকে আমরা বলবো লাং অ্যাবসেস। এটা এক বা একাধিক জায়গায় হতে পারে, যেরকম যদি আমি একটা ছবি আঁকি, মনে করি একটা ফুসফুস, ঠিক আছে, হার্টটা মনে করেন এরকম, হ্যাঁ, তাহলে দুইটা যদি ফুসফুস হয় তাহলে মনে করেন এখানে এরকম একটা ফোড়া হয়ে গেল। এটা একটা লাংস হতে পারে, একটা ফুসফুস হতে পারে, অথবা দুটোটা ফুসফুসই হতে পারে। ঠিক আছে, জিনিসটা এরকম থাকবে, একটা ফোড়া ফোড়া হলো। তাহলে এখন আমাদের কথা হচ্ছে এখানে আমরা কি কি লক্ষণ পাবো, কি কি দেখলে বুঝবো যে আমরা এটা লাং অ্যাবসেস হয়েছে। তাহলে আসেন ক্লিনিক্যাল ফিচার। সিমটম, সিমটম কি কি নিয়ে আসবে? সিমটম মানে হচ্ছে আমরা বলছিলাম সিমটমস। লাং অ্যাবসেসের সিমটম কি হতে পারে? সিমটম মানে পেশেন্ট যেটা আমাদের কাছে কমপ্লেন করবে, এটা হচ্ছে সিমটম, লক্ষণ। তাহলে সিমটম হচ্ছে কি হবে? 1 নম্বর, যেহেতু লাং কজ, লাং এর মধ্যে কোন সমস্যা হলে তাহলে কি হবে? সর্বপ্রথম কাশি হবে না? কাশি হবে। তাহলে আমরা বলবো যে কাফ উইথ ফাউল স্মেলিং স্পুটাম।
কাফ মানে হচ্ছে কাশি, আর স্পুটাম মানে হচ্ছে কাশ, যেটা বের হয়। দেয়াটা হচ্ছে যেটা আমরা দিই, মানে আমাদের প্রচলিত ভাষায় কফ না, যে আমরা হচ্ছে কফ যেটা হচ্ছে এটা হচ্ছে কাশি দেয়াটা কফ, আর যেটা কাশটা হচ্ছে এটার নাম হচ্ছে স্পুটাম। তার মানে কাফ উইথ ফাউল স্মেলিং স্পুটাম, মানে এটা খুব দুর্গন্ধযুক্ত একটা কাফ, কাশ বের হবে সাথে, কাশি হবে সাথে, আবার একটা কাশিটা কিরকম হবে, নর্মাল কাশি না, এটা দুর্গন্ধযুক্ত কাশি হবে, যেহেতু একটা অ্যাবসেস ভিতরে, তার ফুসফুসের ভিতরে একটা ফোড়া হয়েছে, এই জন্য ওইখানে এটা কি ফাউল স্মেলিং, মানে ফাউল স্মেলিং মানে হচ্ছে মানে দুর্গন্ধযুক্ত। না, কাশি কফ দুটোটাই বের হবে, কাশি হবে সাথে ফাউল স্মেলিং দুর্গন্ধযুক্ত কাশও বের হবে। দেন হচ্ছে হিমোপ্টাইসিস হতে পারে। হিমোপ্টাইসিস হতে পারে। হিমোপ্টাইসিস মানে হচ্ছে হ্যাঁ, মানে কাফ উইথ মানে ব্লাড স্পুটাম, কাফ উইথ ব্লাড স্পুটাম মানে হচ্ছে কাশির সাথে রক্তচাপ, এটা হচ্ছে হিমোপ্টাইসিস। আর কি হতে পারে? এসপিইউ, তার সাথে রক্তচাপ। আর হচ্ছে তার ফিভার, ফিভার আসতে পারে, যেহেতু লাং অ্যাবসেস অনেক বেশি ফিভার থাকবে, ফিভার উইথ চিলস অ্যান্ড রাইগর। ফিভারটা কেমন থাকবে? ফিভারটা থাকবে হচ্ছে তার একটা শীত শীত ভাব থাকবে এবং একটা কাঁপুনি থাকবে, হ্যাঁ, এটাকে আমরা বলি চিলস অ্যান্ড রাইগর। শীত শীত লাগবে এবং কাঁপুনি আসবে, এটাকে বলি চিলস অ্যান্ড রাইগর, সাথে ফিভার থাকবে। আরেকটা থাকতে পারে তার অ্যানোরেক্সিয়া থাকবে, অ্যানোরেক্সিয়া মানে ক্ষুধা হ্যাঁ, অ্যানোরেক্সিয়া থাকবে। আর কি থাকবে? ওয়েট লস থাকতে পারে, যেহেতু অ্যানোরেক্সিয়া থাকবে খেতে পারবে না, এই জন্য তার ওয়েট ওয়েট লস, ওয়েট লস থাকবে, মানে ওজন কমে যাবে। এগুলো হচ্ছে সিমটম, মানে পেশেন্ট আমাদেরকে যা বলবে। জি, ফাউল স্মেলিং স্পুটাম, দুর্গন্ধযুক্ত কাশ বের হবে। লেখা হয়েছে না? জি, সাইন কি পাবো? সাইন, এখানে সাইন এর তো বেশি ইম্পর্টেন্ট না, আমরা আসছে সাইন, তাও সাইন কি পাবো? সাইন মানে হচ্ছে আমি কোনো পরীক্ষা নিরীক্ষা করে যেটা দেখবো, হ্যাঁ, রোগীর মধ্যে যেটা আমি ব্যাড সাইড যা পাবো আর কি। তাহলে সাইন মানে হচ্ছে আমি যেটা দেখবো আর কি, আমি এবার যেটাই করবো, জ্বর দেখি আর রোগীর মধ্যে অন্য কোনো পরীক্ষা করলাম, যে কোনো পরীক্ষা করে আমি যেটা পাবো এটা হচ্ছে সাইন। তাহলে কি পাবো? হাতের মধ্যে একটা জিনিস পাওয়া যায়, ক্লাবিং পাওয়া যায়, ক্লাবিং। ক্লাবিং মানে হচ্ছে আমাদের নখগুলো যেরকম স্বাভাবিক, ওইটা এরকম স্বাভাবিক থাকবে, নখগুলো কি কি উঁচা হয়ে যাবে, ঠিক আছে, এটাকে বলে ক্লাবিং, মানে নখের শেপটা চেঞ্জ হয়ে যাবে নখের, এটা হাতের মধ্যে পাওয়া যায়, লাং অ্যাবসেস বলে। না, দাগ না, নখের মধ্যে নখের কার্ভেচার যেটা আছে, নর্মাল কার্ভেচার, এটা চেঞ্জ হয়ে যাবে, মানে একটু উঁচা হয়ে যাবে, কার্ভেচারটা চেঞ্জ হয়ে যাবে।
আরেকটা হচ্ছে ডাল অন পারকাশন। আচ্ছা, এটা আপনাদের জন্য কঠিন হয়ে যায়, তাও একটু লিখে রাখেন, ডাল অন পারকাশন। এটা না জানলে হবে। ডাল অন পারকাশন মানে হচ্ছে আমরা যখন পরীক্ষা করি এরকম করে CUSSIO, আমরা যখন হাত দিয়ে আঙ্গুলে পরীক্ষা করি তখন একটু ডাল পাবো। হ্যাঁ, ডাল মানে হচ্ছে শব্দটা নর্মাল যদি আমরা ডাল মানে এরকম পারকাস করি, এরকম পারকাস করলে এটাকে পারকাস করা বলে, মুখের উপর দিয়ে এরকম এরকম দেখি, তাহলে নর্মাল কি একটা সাউন্ড হয়। কিন্তু তাদের এখানে যেহেতু একটা জায়গার মধ্যে পানি আছে, লাংসের এই জায়গাটা মধ্যে, এটার উপর যদি আমি এরকম পারকাশন করি তাহলে এই জায়গাটা কি আওয়াজটা শোনা যাবে না, আওয়াজটা একটু কি ট্যাপ ট্যাপ করবে, এটা হচ্ছে পারকাশন বলে আমরা। ডাল অন পারকাশন। আর নর্মাল যে আমাদের এখানে কি থাকে, এয়ার থাকে, বাতাস থাকে, তো এটার এটার জন্য একটা সাউন্ড হয়, কিন্তু সাউন্ডটা কি পারকাস করলে পাওয়া যাবে না। ডাল থাকবে মানে একটু ড্যাপ ড্যাপ করবে এরকম। তারপর স্ট্যাচু দিয়ে যদি আমরা সাউন্ডটা শুনি তাহলে কি হবে, স্ট্যাচু দিয়ে সাউন্ডটা শুনলে সাউন্ডটা কি একটু ডিমিনিশ পাবো। এখানে দেখা যাচ্ছে শ্বাস দিলে নর্মালি একটা আওয়াজ শোনা যায়, যদি আপনি স্ট্যাচু লাগান কানের মধ্যে একটা আওয়াজ শোনা যায়, তো ওই আওয়াজটা কি এখানে থাকবে না। দেখা যাচ্ছে এই জায়গাটার মধ্যে একটা টিউমারের মতো, এই জায়গার মধ্যে কি শ্বাস প্রশ্বাসের সাউন্ডটা কি শোনা যায় না। ঠিক আছে, ওইটা কানের মধ্যে লাগালে বোঝা যায়। ঠিক আছে, তো ওইগুলো হচ্ছে নন স্পেসিফিক, এত বেশি ইম্পর্টেন্ট না। এটা অন্য অন্য কোনো কারণেও হতে পারে। তাহলে সাইন সিম্পটম গেল, এবার হচ্ছে কি ইনভেস্টিগেশন। পরীক্ষা কি করব, এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা পরীক্ষা ইনভেস্টিগেশন। মানে কাশি, কোনো পেশেন্টের কাশি নিয়ে আসলো, এটা অবশ্যই মাস্ট একটা, প্রথম কি করতে হবে, একটা বুকের এক্সরে করাতে হবে, চেস্ট এক্সরে। এটা রুটিন টেস্ট। রুটিন টেস্ট মানে হচ্ছে আমাদের যদি কোনো তার সমস্যা নাও থাকে তাও কি আমরা একটা বুকের এক্সরে আমরা তাকে করাবোই। হাসপাতালে ভর্তি হলে একটা কি রুটিন টেস্ট হচ্ছে, রুটিন টেস্ট মানে যেটা বাধ্যতামূলক করতেই হবে, তাহলে এটা একটা চেস্ট এক্সরে করাবো অবশ্যই। হ্যাঁ, কাশি থাকলে একটা চেস্ট এক্সরে করাতেই হবে। যদি কাশিটা কি একটা আছে ফিজিওলজিক্যাল, মাঝে মধ্যে আমরা কাশি দিই, এই কাশি না, যেটা প্যাথোলজিক্যাল কাশি, রোগের কারণে কাশি, সেটা তো আমরা বুঝতে পারবো, জ্বর থাকবে, বুকে ব্যথা থাকবে, কাশি থাকবে, তাহলে হচ্ছে চেস্ট এক্সরে করবো, একটা চেস্ট এক্সরে। চেস্ট এক্সরে করবো। চেস্ট এক্সরে করেছেন আপনারা কেউ? কেউ এক্সরে করাননি? হ্যাঁ, উনি করেছে, তাহলে চেস্ট এক্সরে করাবো। চেস্ট এক্সরে একটা বেশি দাম না, একটা এক্সরে দেখে কিন্তু আমরা ডায়াগনোস করে ফেলতে পারবো যে এটা লাং অ্যাবসেস নাকি লাং ক্যান্সার নাকি নিউমোনিয়া। আমাদের ফুসফুসের মধ্যে অনেক ধরনের রোগ হয় না, নিউমোনিয়া হতে পারে, হ্যাঁ এরকম আমরা বলছি লাং অ্যাবসেস হতে পারে, লাং ক্যান্সার হতে পারে, তাহলে একটা চেস্ট এক্সরে দেখে আমরা বুঝে যাবো যে তার রোগটা কি। এটা তো বেশি ইম্পর্টেন্ট। 300 টাকা নেই, 200-300 টাকা নেই একটা বুকের এক্সরে। তাহলে চেস্ট এক্সরে করাবো, এটা লাগবে চেস্ট এক্সরে পিএ ভিউ। পিএ ভিউ অনেকগুলো ভিউ আছে, সামনে থেকে অনেক সময় রে দেয়, অনেক সময় পিছন থেকে রে দেয়, তাহলে এটার নাম হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বেশি করা হয় চেস্ট এক্সরে পিএ ভিউ। পোস্টেরিয়র অ্যান্টেরিয়র, এটাকে আমরা বলি পিএ ভিউ বলি, চেস্ট এক্সরে পিএ ভিউ, পিছন থেকে সামনের দিকে, পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ। তাহলে যদি পরীক্ষার সময় যদি আসে ইনভেস্টিগেশন যদি আর কিছু না লিখতে পারেন, যদি একটা লিখেন তাহলে পাস। কি একটা বুকের এক্সরে বলবেন, চেস্ট এক্সরে পিএ ভিউ। আর আমরা কিছু করি, যেহেতু তার কফ বের হচ্ছে, তাহলে কফটা আমরা নিয়ে কি করতে পারি, পরীক্ষা করতে পারি ল্যাবরেটরিতে, তাই না? তাহলে আমরা কি করবো, কাশ স্পুটাম, সেটা কাশি, এটা নাম হচ্ছে কি স্পুটাম। স্পুটাম ফর গ্রাম স্টেইনিং অ্যান্ড কালচার সেন্সিটিভিটি। মানে স্পুটামের স্পুটামটা কি, আমরা কালচার সেন্সিটিভিটি মানে এর আগে আমরা পড়েছিলাম আপনাদের। কালচার সেন্সিটিভিটি মানে হচ্ছে স্পুটামটাকে আমরা নেব, নিয়ে একটা জায়গায় রেখে চাষ করব, কালচার মানে চাষ করব, চাষ করে এখানে দেখবো কি কোন প্যাথো অ্যান্টিজেনটা আছে, কোন ব্যাকটেরিয়া দিয়ে এটা হয়েছে, তো এটা বোঝা যায়। ঠিক আছে, ওইখানে অ্যান্টিবায়োটিক দিলে কোন অ্যান্টিবায়োটিক দিলে ব্যাকটেরিয়াটা মারা যায়, এটা পরীক্ষা করা হয়। তো যে অ্যান্টিবায়োটিকটা দিলে মানে প্যাথোজেনটা মারা যাবে, ওইখান থেকে ল্যাব থেকে আমাদেরকে বলে দেবে যে
এই অ্যান্টিবায়োটিকটা দেন, তাহলে আমরা এই অ্যান্টিবায়োটিকটা দিলে লাং অ্যাবসেস ভালো হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে পরীক্ষা করে এখানে কোন জীবাণুটা আছে ওইটার জন্য কোন অ্যান্টিবায়োটিকটা লাগবে এটা পরীক্ষা করা, এটার নাম হচ্ছে কালচার সেন্সিটিভিটি। মানে সহজ কথা হচ্ছে যে জীবাণুটা দিয়ে আমাদের লাং অ্যাবসেসটা হয়েছে, লাং অ্যাবসেসটা কেন হয়েছে, সে জীবাণু দিয়ে অবশ্যই হয়েছে, ব্যাকটেরিয়া তো ভাইরাস বা কোনো কিছু। তাহলে যে জীবাণুটা দিয়ে হয়েছে ওই জীবাণুটা জন্য কোন অ্যান্টিবায়োটিকটা আমরা দিব এটা বলে দেওয়া হচ্ছে, এটার নাম হচ্ছে কি কালচার সেন্সিটিভিটি। কালচার অ্যান্ড সেনসিটিভিটি, সংক্ষেপে আমরা বলি সিএস। এরপর আমরা ওগুলাকে কেউ যদি অনেক বেশি এরপরে ধরা না পড়ে তাহলে আমরা একটা সিটি স্ক্যান করতে পারি, সিটি স্ক্যান করতে পারি। ঠিক আছে, কিন্তু এগুলা করা হয় না, সিটি স্ক্যান করা হয় না, এগুলাই কি বেশি করা হয়। জি, পুরোটা লিখতে হবে। হ্যাঁ, সিটি স্ক্যানও করা যেতে পারে লাং অ্যাবসেস হলে। তাহলে এই হচ্ছে ইনভেস্টিগেশন। এখানে অনেক ইনভেস্টিগেশন আছে কিন্তু মেইনলি হচ্ছে আপনাদের সব তো লাগবে না, সব তো আমাদেরও সবকিছু অনেক সময় করা হয় না। ঠিক আছে, মেন মেন গুলা চেষ্টা করবো, স্পুটামটাকে পরীক্ষার জন্য পাঠাবো, আর পারলে একটা সিটি স্ক্যান করবো। তাহলে এইগুলো সিটি স্ক্যান মানে হচ্ছে একটা পরীক্ষা, এই যে এক্সরে যেরকম একটা পরীক্ষা, সিটি স্ক্যানটাও কি এরকম একটা যন্ত্রের মাধ্যমে একটা পরীক্ষা। সিটি স্ক্যান বললে হবে না, সিটি স্ক্যানও, সিটি স্ক্যান কোন জায়গায় সিটি স্ক্যান করবো। লাং অ্যাবসেস কি কারণে হতে পারে, এটা কোশ্চেন আসে না, কি কারণে লাং অ্যাবসেস হয়। তাহলে কজ কি বলেন তো, দু একটা কথা আমরা পড়ি, যদি এটা আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট না। কজ কি 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 কারণে হতে পারে লাং অ্যাবসেস। স্মোকিং, স্মোকিং একটা না, স্মোকিং, স্মোকিং পরোক্ষ কজ, কিন্তু সরাসরি কি কারণে হতে পারে, সরাসরি হচ্ছে একটা যেমন প্যাথোলজিক্যাল ইনফেকশন। ইনফেকশন মানে হচ্ছে এখানে জীবাণু দিয়ে যদি যেটা হয় এটার নাম হচ্ছে কি, আমরা বলি কি ইনফেকশাস কজ। ইনফেকশাস কজ কি কি হতে পারে, সবচেয়ে বেশি হচ্ছে যেমন স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। ক্ল্যামাইডিয়া, ক্ল্যাপসিয়েলা, স্ট্রেপ্টোকক্কাস, ক্ল্যাপসিয়েলা, ক্ল্যাপসিয়েলা। আরেকটা হতে পারে অ্যাসপিরেশন। অ্যাসপিরেশন মানে কি, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া, এইসব ব্যাকটেরিয়া দিয়ে লাং অ্যাবসেস হয়, বেশিরভাগ হয় এগুলো দিয়ে। আরেকটা হচ্ছে অ্যাসপিরেশন মানে কি, অ্যাসপিরেশন মানে হচ্ছে ক্ল্যামাইডিয়া, CHAL, ক্ল্যামাইডিয়া। অ্যাসপিরেশন মানে হচ্ছে আমরা যে খাবার খাই ওইটা কোন 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 রোড দিয়ে যায়, কিছু ব্যাগার দিয়ে যায় না, সবাই জানা তো পরে আসছেন। তাহলে এটা হচ্ছে কিছু ব্যাগার। ঠিক আছে, এটা যদি ধরি একটা, যদি স্টোমাকটা ধরি, পাকস্থলী তুলে ধরি, তাহলে এটার নাম হচ্ছে কি কিছু ব্যাগার। তাই তো সামনে থেকে কি বলেন তো, সামনে থেকে কি, এটা হচ্ছে খাদ্যনালী। ঠিক আছে, এটা হচ্ছে পাকস্থলী, এটা সামনের অংশটার নাম কি,
জি, উপরে একটা নল আছে না, এটা দিয়ে কি আসে? না, ব্রঙ্কাইটিস তো রোগ। তাহলে আপনাদের এই বেসিক জিনিস কিন্তু না জানলে কিন্তু হবে না। সামনে থাকে কি? তাকিয়ে থাকে। এটা হচ্ছে ইসোফেগাস। ইসোফেগাস, স্টোমাক। সামনে কি থাকবে? তাকিয়ে থাকবে। মানে যেটা দিয়ে আমরা শ্বাস নেই। ঠিক আছে? শ্বাস নেওয়ার জন্য কি নালী আছে না একটা? অ্যানাটমি তো পড়ে আসছেন। তাহলে খাবার যদি ইসোফেগাস দিয়ে না গিয়ে এটা যদি এদিকে চলে আসে, এদিকে চলে আসলে কোথায় চলে যাবে? লাংসে চলে যাবে না খাবারটা? বোঝা যাচ্ছে কথা? পিছনে বুঝতে পারছেন আপনার কথা? তাহলে এটার নাম হচ্ছে আমরা বলবো এক্সপিরেশন। খাবারটা যদি লাংসে মানে পাকস্থলিতে না গিয়ে যদি উল্টা পথে চলে আসে তাহলে এটাকে বলবো আমরা এক্সপিরেশন। এটা কখন হয়? যখন সার্জারির জন্য কোনো একটা পেশেন্ট আনকনসিয়াস থাকে, অজ্ঞান করা হয়, তখন তার এই রিফ্লেক্স গুলো থাকে না নর্মাল মানুষের মতো। অথবা কেউ যদি অজ্ঞান হয়ে যায় হঠাৎ করে, ঠিক আছে, তাহলে এই অজ্ঞান পেশেন্টের, অথবা আমরা যদি এমনিতে অজ্ঞান হয়ে গেল একজন পেশেন্ট, তাইলে হতে পারে, অথবা আমরা যদি সার্জারির জন্য কাউকে অজ্ঞান করি তাহলেও কি এক্সপিরেশনটা হতে পারে। খাবারটা কি হয়? খাবারটা তখন চলে আসে। এই জন্য অপারেশন খালি পেটে রাখতে হয় যাতে খাবারটা না আসে। এই জন্য কেন খাবার দিতে মানা করে? যাতে এই খাবারটা এদিকে চলে না আসে। এটাকে বলবো আমরা restriction। তাহলে এগুলো হচ্ছে মেইন কজ। আরো কজ আছে, আপনারা সবগুলো জানা লাগবে না, দুইটা মেইন কজ। তাহলে এখন হচ্ছে ট্রিটমেন্ট আছে। ট্রিটমেন্ট ট্রিটমেন্ট কি দেব? যেহেতু এটা আমরা বলছিলাম কি কালচার সেন্সিটিভ মানে আমাদের কাফের কি করবো, পরীক্ষার জন্য পাঠাবো। পাঠিয়ে তারা যেটা বলবে যে আপনি অ্যান্টিবায়োটিকটা দেন, তাহলে আমরা কি ওই অ্যান্টিবায়োটিকটা দিলে কি সেরে যাবে। কিন্তু একটা আছে যে ওইটা স্পুটাম যে পরীক্ষা পাঠায়, এটা রিপোর্ট আসছে কি অনেক সময় দেরি হয়, তাহলে কি আমরা এতদিন বসে থাকবো? তখন আমরা এটা আমরা বলি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক বলি, যেগুলোকে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক একটা শুরু করে দেবো। মানে যেটা কি গ্রাম পজিটিভ কাভারেজও আছে, গ্রাম নেগেটিভ কাভারও আছে। মানে আমাদের যে জীবাণুগুলো আছে এগুলো প্যাথোলজির পর, আপনাদের মাইক্রোবায়োলজির পর গ্রাম পজিটিভ কিছু, আমরা বলি কিছু জীবাণুর নাম গ্রাম পজিটিভ, আর কিছু জীবাণু আছে এগুলো কি গ্রাম নেগেটিভ। তাহলে আমরা কি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক মানে হচ্ছে দুটোটাকেই সে কি কিল করবে। তাহলে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক হচ্ছে যেটা গ্রাম পজিটিভের বিরুদ্ধে কাজ করবে, গ্রাম নেগেটিভ যে অর্গানিজম আছে ওগুলোর বিরুদ্ধেও কাজ করবে। তাহলে আমাদের আইডিয়াল হচ্ছে, সবচেয়ে বেস্ট হচ্ছে, আইডিয়াল হচ্ছে কি মানে কফটা পাঠাবো পরীক্ষার জন্য, ওরা যেটা অ্যান্টিবায়োটিকটা বলবে আমরা ওই অ্যান্টিবায়োটিকটা দেবো। তো ওইটা আসার আগ পর্যন্ত আমরা কি দিব পেশেন্টকে? মক্সাক্লেব দেবো, মক্সাক্লেব। এটা হচ্ছে অ্যামোক্সিসিলিন এন্ড ক্লেবুলিনিক অ্যাসিডের কম্বিনেশন। এটা হচ্ছে আমি যেটা লিখছি ট্রেড নেমটা লিখছি। তাহলে মক্সাক্লেব হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক। মক্সাক্লেব, হ্যাঁ ওগুলা সিবুক্লেব, ক্লেবুলিনিক অ্যাসিড আছে সাথে। তাহলে মক্সাক্লেব মানে হচ্ছে অ্যামোক্সিসিলিন আর হচ্ছে ক্লেবুলিনিক অ্যাসিড, একসাথে বলি একটা ট্রেড নেমটা হচ্ছে মক্সাক্লেব। হ্যাঁ, ঠিক আছে, মক্সাক্লেব দিতে পারি, ট্যাবলেট দেবো। ঠিক আছে, আরেকটা যদি ইঞ্জেকশন দেই তাহলে কি ইঞ্জেকশন হচ্ছে 1.2 গ্রাম পার। এটা 3 বার দেবো ধরলাম। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে ধরেন যদি রোগীর অবস্থা এত বেশি খারাপ না হয় তখন আমরা কিন্তু ট্যাবলেট দেবো। রোগীর অবস্থা যদি বেশি খারাপ হয় তখন আমরা কি দেই? ইনজেক্টেবল দেই আমরা। মক্সাক্লেব প্লাস মেট্রোনিডাজল দিই। হ্যাঁ, ধরেন যদি পেশেন্টটা মোটামুটি স্টেবল থাকে, মেট্রোনিডাজল। ঠিক আছে, আর যদি ধরেন মেট্রোনিডাজল 500 দিলাম। ঠিক আছে, 500 পাওয়া যায় এখন। হ্যাঁ, এগুলো ট্যাবলেট ফর্ম যেটা বলছি। ঠিক আছে, এখন যদি আমরা যে পেশেন্টের অবস্থা যদি সিরিয়াস হয়, খারাপ হয়, তাহলে আমরা ইনজেক্টেবলে যেতে হবে।
ইনজেক্টেবল কি দেবো? ইনজেকশন সেফোরক্সিম, ঠিক আছে, সেফোরক্সিম 1 গ্রাম 3 বার দেবো। হ্যাঁ হ্যাঁ 3 বার। তাহলে সেফোরক্সিম 1 গ্রাম ইনজেক্টেবল দিতে পারি, প্লাস সাথে মেথড জি সেফোরক্সিম। হ্যাঁ সেফোরক্সিম, এটা সেফোর নাম পাওয়া যায়, কিলবেক নাম পাওয়া যায়, যে নেম। আরেকটা দিতে পারি ইনজেক্টেবল কি দিতে পারি? মেট্রোনিডাজল দিতে পারি প্লাস, ঠিক আছে। মেট্রোনিডাজল কিন্তু লাগবেই, মেট্রোনিডাজল এটাও কি 3 বেলা দিতে পারি, 3 বেলা। তাহলে আইবি দিব যদি অবস্থা খারাপ হয়ে যায়। তাহলে ট্রিটমেন্ট বইয়ে লেখা আছে 4 থেকে 6 সপ্তাহ চালাতে হবে, 4 থেকে 6 সপ্তাহ ট্রিটমেন্ট চালাতে হবে। এবং যদি অবস্থা লাং অ্যাবসেসের পেশেন্ট কি হাসপাতালে ভর্তি হওয়া লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। এরপর যে অ্যান্টিবায়োটিক যদি কাজ না হয় তখন আমরা বলি পারকিউটেনিয়াস সপ্তাহ। এমনিতে যদি পেশেন্টের কন্ডিশন যদি একটু ভালো হয়, হ্যাঁ, তাহলে আমরা ওরালি চলে যাব পরে। টিডিএস, হ্যাঁ টিডিএস। আরেকটা হচ্ছে পারকিউটেনিয়াস অ্যাসপিরেশন, পারকিউটেনিয়াস অ্যাসপিরেশন। অ্যাসপিরেশন এটা মানে হচ্ছে আমরা যদি ওষুধেও কাজ হচ্ছে না তখন কি এটাকে ড্রেন করতে হবে। অ্যাক্সেস করলে আমরা কি করে দেই, এটা ড্রেন করে দেই না। তাহলে যদি এগুলোতে যদি কাজ না হয় তাহলে আমাদের কি করতে হবে? পারকিউটেনিয়াস, হ্যাঁ, সোনো গাইডেড অথবা সিটি গাইডেড আমরা একটা টিউব দিয়ে কি এটা বের করে ফেলতে হবে, ড্রেন করে দিতে হবে অ্যাবসেসটাকে, ড্রেন করে দেবো। যদি এগুলো তো কি কাজ না হয় তখন আমরা পারকিউটেনিয়াস অ্যাসপিরেশন করব, বের করে দেব নিডল দিয়ে। কোনটা? সাকশন টিউব তো বিভিন্ন ধরনের আছে, একটা তো অপারেশনের পরেও লাগায়, ঠিক আছে, অপারেশনের পরে কোনো কিছু ড্রেন হওয়ার জন্য লাগায়। পারকিউটেনিয়াস অ্যাসপিরেশন হচ্ছে এটা আমরা একটা নিডল দিয়ে কি এটা ড্রেন করে দেবো। এবং এটা এমনি এমনি তো হবে না, এটা তখন আলট্রাসোনো গাইডেড লাগবে, মানে আলট্রাসোনো দিয়ে আমরা আগে দেখবো, অথবা সিটি গাইডেড আমরা দেখবো যে এটা কোন জায়গায় আছে। জি জি। আসেন লাং ক্যান্সার। সংক্ষেপে এটাকে লাং ক্যান্সার। হ্যাঁ, লাং ক্যান্সার করার সময় কি দেখবেন তো কোথাও গেলে লাং, তাহলে লাং, লাং ক্যান্সার করার সময় কি সিএ লাংও বলে, কার্সিনোমা লাং। সংক্ষেপে কি লেখানোর সময় সিএ লাংও লেখে। তাহলে বুঝতে পারছেন এটা হচ্ছে একটা টিউমার, লাংসের একটা টিউমার, ক্যান্সার একটা কন্ডিশন। ক্যান্সারের জিনিসটা কি একটা টিউমার হতে পারে, হ্যাঁ, ঠিক আছে, অথবা অথবা ইনফেকশন একটা জায়গা থেকে ওইখান থেকে ক্যান্সার হয়ে যেতে পারে। তাহলে লাং ক্যান্সার মানে হচ্ছে একটা টিউমার, আমরা বলবো লাংসের একটা টিউমার। যেটা কি টিউমার দুই ধরনের আছে, একটা আছে ক্যান্সারাস, অনেক অনেক টিউমার আছে কি এমনি এমনি শুরু হয়, এটা কি ক্যান্সারাস না। তাহলে টিউমার, টিউমার বডিতে টিউমার হলে এটা দুই ধরনের হয়, একটা হচ্ছে এটা হচ্ছে এটাকে আমরা বিনাইন বলি, আরেকটা বলি হচ্ছে
যেটা কার্সিনোমাটাস, হ্যাঁ ক্যান্সার। তাহলে সি এ লাং মানে হচ্ছে লাংসে ক্যান্সার। কি কি এখানে সিমটম থাকবে? আচ্ছা, সি এ লাং কজ কি? কজটাকে আমরা জেনে নিই। কজটা কি? এক নাম্বার কজ, একটা কজ যদি বলে তাহলে হচ্ছে স্মোকারদের হয়। কাদের হবে এটা? হেভি স্মোকার, যারা চেইন স্মোকার। মানে কজের মধ্যে যদি এখানে আপনি যদি বলেন 70 ভাগ বা 80 ভাগ কজই কি, এটা কাদের হয়? যারা স্মোকার, হেভি স্মোকার যারা। তো এই জন্য সাবধান সবাই, হ্যাঁ। আমরা আমরা এরকম পাই তো, হ্যাঁ, অনেক বছরের স্মোকার, অবশ্যই ক্যান্সার ধরা পড়ে। ঠিক আছে, তাহলে একটা কজ যদি বলে এই ক্যান্সারটা হয় হচ্ছে মেইনলি কিসের কারণে? স্মোকিং এর কারণে হয়। তাহলে হেভি স্মোকার মানে যারা অনেক বেশি ধূমপায়ী থাকবে তাদের হয় এক নাম্বার কজ। এরপরে অন্য দু একটা কজ আছে, এটা জানা যায় না কিন্তু হ্যাঁ, জি, লাং ক্যান্সার। হ্যাঁ, তাহলে একটা কজ বললে বলতে হবে স্মোকারদের হয় লাং ক্যান্সার। এখন সিমটমটা কি? সিমটম কি থাকবে? আমরা কি সমস্যা নিয়ে আসলে বলবো যে তার লাং ক্যান্সার হয়েছে? তাহলে এক নম্বর হচ্ছে লাংসের কোন প্যাথোলজি মানেই সেখানে কি থাকবে? কাশি থাকবে, ঠিক আছে? কাফ থাকবে, হ্যাঁ, কাফ কাফ থাকতে পারে। কাফ উইথ স্পোটাম, এটা হইতে পারে, হ্যাঁ, স্পোটাম। তারপর অকেশনাল হেমোপ্যাথিস। তার সাথে কি যাবে? মাঝে মধ্যে রক্ত যাবে। এটা হচ্ছে লেট স্টেজে গিয়ে প্রথম প্রথম কি দেখা যায় মাঝে মধ্যে যাচ্ছে, পরে অবশ্য হ্যাঁ, মানে মাঝে মধ্যে হেমোপ্টাইসিস হবে। কিন্তু যখন লেট স্টেজে যাবে তখন এরকম কি সবসময় হেমোপ্টাইসিস হতে পারে না। না, আছে আরো আছে। তাহলে কাফ স্পুটাম যেতে পারে এমনিতেও প্রথম প্রথম, অথবা হেমোপ্টাইসিস হতে পারে। এরপরে কি থাকবে এখানে? চেস্ট পেইন, মুখে ব্যথা থাকতে পারে, ঠিক আছে, চেস্ট পেইন। আর একটা কি থাকবে? এটা লাং অ্যাবসেসও থাকতে পারে, চেস্ট পেইন। তারপর এক নাম্বার হচ্ছে এটা শ্রীলঙ্কা। কখন আমরা চিন্তা করবো একটা যদি ধরেন 20 বছরের একটা বা 25 বছরের একটা মানুষ আসলো, তাহলে তাদের ক্ষেত্রে কি আমরা কিন্তু যদিও সে এরকম হিমোক্রাইসিস নিয়ে আসে, তাহলে কি আমরা কিন্তু ক্যান্সার চিন্তা করবো না। তাহলে ক্যান্সার চিন্তা করতে হবে যদি একটা মনে করেন 40-এর উপরে, হ্যাঁ 40-এর উপরে এই যদি একটা পেশেন্ট যদি এই সমস্যাগুলো নিয়ে আসে তাহলে আমরা কি চিন্তা করবো? ক্যান্সার চিন্তা করবো। কিন্তু একটা 20 বছরের মানুষ যদি এই সমস্যা নিয়ে আসে তাহলে কি চিন্তা করবো? ক্যান্সার চিন্তা করবো। কারণ ক্যান্সার গুলো হয় হচ্ছে ওল্ড এজে হয় বা একটু 40-র পর, আফটার 40। হ্যাঁ, এখন 40-র পরেও ক্যান্সার পাওয়া যায়, আমরা পাই। আগে দেখা যাচ্ছে যে 50-60 পাওয়া যায়, কিন্তু এখন 40-র পরেও কি ক্যান্সার পাওয়া যায়, অনেক কম বয়সেও পাওয়া যায়। তাহলে যদি একটা ওল্ড এজের মানুষ এগুলো নিয়ে আসে তাহলে আমরা চিন্তা করবো হচ্ছে ক্যান্সার। যদি আরেকটা ইয়াং মানুষ নিয়ে আসে তাহলে চিন্তা করতে হবে টিবি, টিউবারকুলোসিস, যক্ষা যেটাকে বলি। ঠিক আছে, আমরা আসলে ওইদিকে যাবো না। তাহলে আমরা একটা ধারণা, এটা তো আর কনফার্ম তো আমরা পরীক্ষা ছাড়া বলতে পারবো না বা কোনো কিছু না করে, কিন্তু ধারণা করবো যে কোনো একটা ওল্ড একটা পেশেন্ট যদি এরকম সমস্যা নিয়ে আসে তাহলে আমরা এটাকে সিএলআং চিন্তা করবো। চেস্ট পেইন থাকতে, আরেকটা হচ্ছে ওয়েট লস। হ্যাঁ, স্পোটাম মানে কাশি। স্পোটাম মানে হচ্ছে না, এটা তো ফাউল স্পেলিং আমি লিখিনি। ফাউল স্পেলিং হচ্ছে কি লাং অ্যাবসেস, ফাউল স্পেলিং। ফাউল স্পেলিং মানে দুর্গন্ধযুক্ত, এখানে তো ফাউল স্পেলিং হবে না। শুধু স্পোটাম মানে কাশি হবে, কাশ বের হবে। আরেকটা হচ্ছে ওয়েট লস। কোন একটা মানুষ দেখেন বলবে যে আপনার কত আনা ওজন কমছে, 16 আনা থেকে 4 আনা কমে গেছে, এরকম বলবে। তাহলে ওয়েট লস থাকবে, হ্যাঁ। অ্যানোরেক্সিয়া, এগুলো হচ্ছে ক্যান্সার, এগুলো থাকে খাবার খাবার রুচি থাকে না, দেখবেন ক্যান্সারের পেশেন্ট একদম শুকায় যায়, একদম শুকায় যাবে। তাহলে অ্যানোরেক্সিয়া থাকবে, ওয়েট লস থাকবে। সিমটম হচ্ছে মোটামুটি এগুলাই। জি।
সাইন কি পাবো? সাইন ঠিক আগেরটার মতো, ঠিক আছে। ক্লাবিং পেতে পারি। আরেকটা, ক্লাসে কথা বলবেন না, ক্লাসে কথা বললে ক্লাসে পরিবেশ নষ্ট হবে। তাহলে সাইন কি পাবো? সাইন হচ্ছে জি, ক্লাবিং পেতে পারি। আরেকটা হচ্ছে কি পেতে পারি? আগে কি বললাম, ডালন পারকাশন পেতে পারি, ঠিক আছে। ওইখানে যদি আমি ক্ষেত্র দিয়ে শুনি তাহলে ওই জায়গাটা সাউন্ডটা কি কম পেতে পারি। তাহলে এই আগেটার মধ্যেই থাকবে। হ্যাঁ হ্যাঁ, লাংসে ওই তো বললাম। হ্যাঁ, ওগুলা তো হ্যাঁ বললাম না, লাংসে অনেক প্যাথোলজির কারণে এগুলো হতে পারে, তো এই জন্য তো আমরা এক্সরে করি। সাইন সিমটম দিয়ে তো আমরা ডায়াগনোস করে ফেলি না। তাহলে সাইন সিমটম কি দেখবেন তো, এটার মধ্যে যা পাওয়া যায় অন্যান্য আরেকটা রোগের মধ্যে কি এরকমই কি সাইন সিমটম পাওয়া যায়। তাহলে কি আমরা কিভাবে পার্থক্য করি? এই জন্য তো পরীক্ষা লাগে। পরীক্ষা কি জন্য লাগে? এগুলো থেকে পার্থক্য করার জন্য। কারণ একটা রোগের দেখা যাচ্ছে অনেকগুলো রোগ একই রকম সমস্যা, একই রকম প্রেজেন্টেশন, এই জন্য পরীক্ষা লাগে। তাহলে সাইন্স তো বললাম, এখন তাহলে ইনভেস্টিগেশন কি লিখবো? ইনভেস্টিগেশন না, আমি আগেটা লিখছি না, আগে আগে যেটা লিখে দিয়েছিলাম ওগুলাই। হ্যাঁ হ্যাঁ, ডাউন পারকাশন, তারপর ডিমিনিশ সাউন্ড লেখেন, ডিমিনিশ সাউন্ড, সাউন্ডটা কমে যাবে অন। হ্যাঁ, সাউন্ডটা ডিমিনিশ পাবো ওই জায়গার মধ্যে যদি আমি স্কেতো লাগে শুনি। ডিমিনিশ সাউন্ড, ব্যাড সাউন্ড। ডিমিনিশ মানে কমে যাওয়া, ডিমিনিশ ব্যাড সাউন্ড মানে শ্বাস নেওয়ার যে একটা সাউন্ড আছে এটা কি, এটা কমে যাবে। হ্যাঁ, তাহলে পরীক্ষা এক নাম্বার কি বলছিলাম আমরা? এক নাম্বার হচ্ছে এটা টেস্ট এক্সরে করবো। হ্যাঁ, টেস্ট এক্সরে প্রিভিউ করবো। টেস্ট এক্সরে, হ্যাঁ হ্যাঁ, নর্মাল একটা সাউন্ড হয়, এটা আপনার না শুনলে বুঝবেন না। নর্মাল একটা মানুষের এখানে লাগিয়ে দেখবেন একটা সাউন্ড হচ্ছে, কিন্তু ঠিক আবার ক্যান্সারের যদি পেশেন্ট কোনো একটা টিউমার থাকে তাহলে ওই জায়গাটার মধ্যে লাগালে সাউন্ডটা আমরা কম পাবো। তাহলে টেস্ট এক্সরে প্রিভিউ করবো। আর এটা কি? সিটি গাইডেড এফএনসি করবো। সিটি গাইডেড এফএনসি মানে সিটি স্ক্যানটা অনেক বেশি ভালো এই ক্যান্সার পেশেন্টের। সিটি স্ক্যানটা কি অনেক ভালো ইয়ে আসে। তাহলে সিটি গাইডের একটা এফএনসি করবো, সিটি স্ক্যান করবো। হ্যাঁ, এফএনসি হচ্ছে একটা পরীক্ষা, মাংস নিয়ে পরীক্ষা করে, ঠিক আছে। সিটি গাইডের মানে আমরা সিটি স্ক্যান দিয়ে এটা দেখবো, দেখে তারপর এখান থেকে মাংস নেবো, ঠিক আছে। হ্যাঁ, এফএনসি সিটি স্ক্যান দিয়ে আমরা কি করি, প্রথমে কি করি, এটা ঢোকায় একটা যন্ত্র দিয়ে, কি ওইখান থেকে আমরা একটা সিটি স্ক্যান ধরেন বুকে ধরলাম, ধরার পরে দেখলাম যে কোথায় আছে, এগুলো তো দেখা যায় যেহেতু ইমেজিং। তারপর ওইখান থেকে কি আমরা নিডেল ঢুকায় কি মাংস নেই ওইখান থেকে, টিউমার ওইখান থেকে। আরেকটা হচ্ছে ব্রঙ্কোস্কোপি। ব্রঙ্কোস্কোপি মানে হচ্ছে মুখ দিয়ে কি হয়, ব্রঙ্কাসটা আমরা কি বলছি এটা, মনে করেন এটা হচ্ছে তাকিয়া, এই তাকিয়া দিয়ে একটা যন্ত্র ঢুকাবে, ঠিক আছে। ব্রঙ্কাস এগুলা, হ্যাঁ, একটা যন্ত্র ঢুকায়া একটা তার ঢুকাবে, হ্যাঁ, তার ঢুকায়া টিউমারটা কোথায় এটা দেখবে, দেখে ওইখান থেকে কি মাংস নিবে। এটাকে বললে আমরা ব্রঙ্কোস্কোপি, মানে ব্রঙ্কাসটা দেখি, এটার নাম হচ্ছে ব্রঙ্কোস্কোপি গাইডেড। একটা সিটি স্ক্যান করতে পারি, এমনি তো সিটি স্ক্যান করতে পারি। ক্যান্সার বায়োপসি, বায়োপসি মানে মাংস নিয়ে পরীক্ষা করা। হ্যাঁ, ওটা এফএনসি, এটাও কি, এটাও মাংস নিয়ে পরীক্ষা করা। বায়োপসি এটাও কি মাংস নিয়ে পরীক্ষা করা। কিন্তু বায়োপসি যেটা পরীক্ষাটা করা হয় এটা বেশি কি, এটা বেশি স্পেসিফিক বা এটা বেশি ভালো। এফএনসি চেয়ে এটা বেশি, বায়োপসিটা ভালো।
ব্রঙ্কোস্কোপি গাইডেড বাই ব্রঙ্কোস্কোপিটা হচ্ছে ঢুকাবে তাকিয়ে দিয়ে আমরা দেখবো। ব্রঙ্কোস্কোপি মানে ব্রঙ্কাস দেখা, ব্রঙ্কোস্কোপি মানে ব্রঙ্কাসটা এটার ভিতর দিয়ে আমরা ঢুকাবো, ঠিক আছে, মুখ দিয়ে ঢুকে তারপর কি যেখানে আছে ফুসফুসের ভিতর ঢুকাবো, ঢুকায় যেখানে আছে আমরা এটা নেবো। আর সিটি গাইডেডটা কি, এটা ঢুকাবো না, এটা একটা যন্ত্র দিয়ে বাইরে থেকে দেখবো, দেখো ওইখান থেকে বাইরে থেকে নিডেল দিয়ে কি সিটি গাইডেড মানে হচ্ছে সিটি স্ক্যান দিয়ে আমরা দেখবো কোথায় আছে, ঠিক আছে। তারপর এখান থেকে আমরা ফাইন নিডেল এক্সপ্রেশন সাইটোলজি, ঠিক আছে, একটা এফএনসি পরীক্ষা করবো, দেখে ওইখান থেকে নিডেল দিয়ে মাংস নেব, একটা টুকরা নেব, একটা সিটি স্ক্যান করতে হবে। আরেকটা হচ্ছে স্পুটাম পরীক্ষা করা হয়, কিন্তু এটা বেশি করা হয় না। তাহলে আপনার যদি বলতে হয় তাহলে এক নম্বর বলুন চেস্ট এক্সরে, সিটি গাইডেড এফএনসি, ব্রঙ্কোস্কোপি গাইডেড বায়োপসি। এখন চেস্ট এক্সরে করলে কি পাই আমরা, অনেক সময় একটা টিউমার পাই, হ্যাঁ টিউমার পাই। অনেক সময় কি ক্যান্সারে অনেক জিনিস হয়, যেমন ক্যান্সারে টিউমার হয়, হ্যাঁ এটা মনে করেন একটা লাংস একটা টিউমার হলো, অনেক সময় শুধু 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 টিউমার পাবো। আর অনেক সময় কি ক্যান্সারটা থেকে কি লাংসে পানিও চলে আসে, তাহলে এক্সরে করলে পানি পাবো, এবং পানির কালারটা হবে লাল কালার হবে। এটা হচ্ছে অন্য অন্য কারণে যদি পানি হয়, যেমন টিভিতেও পানি হয়, যক্ষাতে পানি হয়, লাংসে পানি হয়, তাহলে ওইটার কালার থাকবে সাদা, সাদা বা একটা স্ট্র কালার, বা একটু এত বেশি লাল থাকবে না। কিন্তু যদি ক্যান্সারের কারণে বুকে পানি জমে তাহলে এটা কি কালারটা লাল থাকবে, এটাকে বলে আমরা হিমোলজিক ফ্লুইড, মানে রক্তাক্ত ফ্লুইডটা কি থাকবে, লাল থাকবে। তাহলে চেস্ট এক্সরে করলে আমরা এগুলা বুঝতে পারবো, বুকের এক্সরে করলে আমরা দেখবো যে এটা আসলে কি অবস্থা। ট্রিটমেন্ট আসেন, ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট হচ্ছে ট্রিটমেন্ট নাই, মানে মনদের ভালোর জন্য একটা ট্রিটমেন্ট আছে আর কি। কিন্তু ক্যান্সার হওয়া মানে এটা যদি ছড়াই যায়, ক্যান্সার দুই ধরনের আছে, একটা হচ্ছে ধরেন আপনার ক্যান্সার কোন একটা জায়গায় হলো, ঠিক আছে, লাংসে হলো অথবা কোন একটা জায়গায় হলো, সমস্যা হলো কি জানেন, এই ক্যান্সারটা সব জায়গায় ছড়ায় যায়, বলেছে ব্রেনে ছড়ায় যায়, হ্যাঁ ব্রেনে ছড়া যায়, অন্যান্য লিভারে ছড়ায় ছড়ায় যেতে পারে, হ্যাঁ। তাহলে ক্যান্সারটা যদি ছড়ায় যায়, যে জায়গায় হয়েছে ক্যান্সারটা ওইখান থেকে যদি অন্য জায়গায় ছড়ায় যায়, তাহলে এটা আর কি ভালো হওয়ার সম্ভাবনা নাই, ঠিক আছে। আবার অনেক সময় বলে যে না একবার প্রাইমারি স্টেজ একদম প্রথমে ধরা পড়ছে কোথাও, শুধু একটা জায়গার মধ্যে ধরা পড়ছে, তাহলে এটা অনেক সময় সার্জারি করলে ভালো হইতে পারে। কিন্তু আমাদের যে পেশেন্ট গুলো ধরা পড়ে ওগুলো অনেক সময় লেট স্টেজে এসে ধরা পড়ে, লাস্ট পর্যায়ে ধরা পড়ে, কারণ প্রথম প্রথম মানুষ গুরুত্ব দেয় না, হ্যাঁ। তখন যখন একদম লাস্ট লাস্ট স্টেজ আসে তখন কি তবে আসে, যেহেতু আমাদের কান্ট্রি হচ্ছে, আমরা একটু রিচ কান্ট্রি না, এখানে আমরা পরীক্ষা নিরীক্ষা করি না আমরা, হ্যাঁ ইয়ারলি আমাদের কোনো পরীক্ষা চেক আপও হয় না, তাহলে আমাদের রোগগুলো একদম লাস্ট স্টেজে এসে ধরা পড়ে। তাহলে যদি ট্রিটমেন্ট বলি, ট্রিটমেন্ট হলে এক নাম্বার হচ্ছে, এখানে অনেক ক্যান্সারের মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে, ঠিক আছে। একটা হচ্ছে এডিনোকার্সিনোমা, আপনার জানার দরকার নাই, তো জেনে রাখেন এডিনোকার্সিনোমা মানে ক্যান্সারটা কোন ধরনের, পরীক্ষা প্যাথোলজিক্যাল পরীক্ষা করলে বোঝা যায়, স্কোয়ামাস সেল কার্সিনোমা, স্মল সেল কার্সিনোমা, স্মল সেল কার্সিনোমা, হ্যাঁ। তাহলে দেখেন এই স্মল সেল কার্সিনোমা একটা মানে টাইপ আর কি, ধরেন ক্যান্সারটা হচ্ছে, ক্যান্সারের মধ্যে টাইপ আছে না, কোন একটা জিনিসের টাইপ আছে না, ক্যান্সারটা যে হয়েছে এটার মধ্যে কি অনেকগুলা টাইপ আছে, চারটা টাইপ আছে। যদি স্মল সেল কার্সিনোমা হয় তাহলে এটা অনেক খারাপ, এটা প্রগনোসিস এটা ভালো হয়ই না, এটা অনেক তাড়াতাড়ি মারা যায় পেশেন্ট। এই এই টাইপগুলো কার্সিনোমা গুলো হলে অনেক সময় কিছুদিন একটু ইয়ে করা যায়, রেডিওথেরাপি কেমোথেরাপি গুলো দিয়ে বাঁচানো, কয়েকদিন কয়েকদিন ইয়ে করা যায়, হ্যাঁ, কয়েক মাস এরকম করা যায়। তাহলে আমরা ট্রিটমেন্টের মধ্যে বলবো যে এক নম্বরে বলবো জি, তাহলে বলবো আমরা বলবো কেমোথেরাপি দিতে পারি, হ্যাঁ কেমোথেরাপি দিতে পারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি,
আর্লি স্টেজে আসলে অনেক সময় সার্জারি করতে পারি। হ্যাঁ, সার্জারি করে ওই অংশটা ফেলে দিলে ভালো হতে পারে যদি একদম প্রাইমারি স্টেজে ধরা পড়ে। কেমোথেরাপি মানে হচ্ছে, কেমোথেরাপি কখন বলি? ওষুধ যখন দেয়। হ্যাঁ, ক্যান্সার পেশেন্টকে যদি ওষুধ দেয় তাহলে এটার নাম হচ্ছে কেমোথেরাপি। আর রেডিওথেরাপি মানে হচ্ছে মানে ওইখানে সেলগুলোকে মেরে ফেলে একটা রেডিওথেরাপি দিয়ে। হ্যাঁ, আর সার্জারি তো বুঝছেন, সার্জারি করে রেডিওথেরাপি। হ্যাঁ, মানে ক্যান্সারাস কোষগুলোকে মেরে ফেলানো। তাহলে এই হচ্ছে ট্রিটমেন্ট। এগুলা পেশেন্ট গুলো মানে দেখা যাচ্ছে অনেক ভোগান্তি হয়, ধরা পড়ার পরে কিন্তু আর তখন খুব বেশি একটা চিকিৎসা থাকে না। তাহলে লাং ক্যান্সার, লাং অ্যাবসেস, ঠিক আছে, এই দুইটাই মেইন টপিক। কোনটা? সুরা? আমি শুনিনি, জানা নেই। এরকম কি ওষুধ এটা? এরকম কিছু নেই, ওষুধ বই পত্র কোথাও পড়ে নিতে এরকম। আয়ুর্বেদিক, আয়ুর্বেদিক ক্ষেত্রে নাকি হোমিওপ্যাথি? আচ্ছা, আপনি তাহলে শব্দটা দেখতে হবে, আমার না দেখে বলা হচ্ছে না। তাহলে আরেকটা হচ্ছে কাফ এন্ড চেস্ট পেইন। কাফ এন্ড চেস্ট পেইন থেকে আপনাদের একটা প্রশ্ন আছে। হ্যাঁ, কাফ এন্ড চেস্ট পেইন তুমি বেশি কিছু করার নেই। কাফ মানে হচ্ছে কাশি, আর এটা হচ্ছে চেস্ট পেইন, ঠিক আছে। এখান থেকে একটা প্রশ্ন আছে যে 5 causes of chest pain লেখো। কোশ্চেনটা আছে 5 causes of chest pain, মানে চেস্ট পেইনের 5টা কারণ। তাহলে আমরা আগে কাফ আছে, কফের কি কারণ? কফ মানে কি? কাশি। তাহলে সব আপনারা নিজেই পারবেন কাশি কি কারণে হয়। পারবেন না নিজেরা, আপনারা নিজেরাই অনেকগুলো বানিয়ে বলতে পারবেন। তাহলে এক নম্বর হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। হ্যাঁ, ওইটা যেটা বলছেন ধুলাবালি হলে কাশি, ওইটা হচ্ছে ফিজিওলজিক্যাল আর নর্মাল সবার হয়। হ্যাঁ, আমরা বলছি কি প্যাথোলজিক্যাল, মানে প্যাথোলজিক্যাল মানে হচ্ছে কি রোগে কাশি হয়। একটা নর্মাল কাশি হচ্ছে এটা ধরেন আপনার, এটা কি দেখেন প্রোটেকটিভ, কি প্রোটেকটিভ মেকানিজম আমাদের শরীরে আছে। যখনই এখানে কোনো ধুলাবালি ঢুকবে, ঠিক আছে, ধুলাবালি ঢুকলো তো সাথে সাথে কি কাশি একটা, এটা কি একটা রিফ্লেক্স, সাথে সাথে কি করবে, বা কোনো একটা খাবার ঢুকলো, দেখবেন তো অনেক বেশি কাশি শুরু হয়েছে, তো একটা মাছি ঢুকলো, তাহলে সাথে সাথে কাশি দিয়ে কি এগুলোকে বের করে দিবে। তাহলে কাশি দেওয়াটা হচ্ছে কি, এটা কি একটা বডির জন্য একটা কি ভালো, এটা একটা প্রোটেকটিভ, আমরা বলি একটা প্রোটেকটিভ একটা মেকানিজম। এটা কখন? যখন আমরা নর্মাল অবস্থায় থাকি। আর কাফের যদি কি কি কারণে এমনিতে প্যাথোলজিক্যাল কাফ হতে পারে, মানে কি কি রোগের কারণে কাফ হতে পারে, তাহলে একটা হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, আরটিআই। এটা হতে পারে, তার নিউমোনিয়াতে হতে পারে। হ্যাঁ, আপনারা নিজেরা এগুলো অনেকগুলো বানায় বলতে পারবেন। নিউমোনিয়াতে কাফ হতে পারে, এগুলো আসতে পারে। কাফের 5টা কজ লিখো। তারপর লাং অ্যাবসেসে কাফ হতে পারে, এখন আমরা পড়লাম না লাং অ্যাবসেস। হ্যাঁ, এগুলো কারণ। লাং অ্যাবসেস হতে পারে, লাং ক্যান্সারে হতে পারে, তারপরে টিবিতে হতে পারে, পালমোনারি টিবি, পালমোনারি টিবি, তারপর নিউমোথোরাক্স, অনেকগুলো বলা যেতে পারে। হ্যাঁ, আপনার কয়েকটা 5টা কজ লিখবেন নিউমোথোরাক্স, পরীক্ষার মধ্যে কোশ্চেন গুলো আসে, তাহলে এই কয়েকটা লিখবেন। এখন আমি যদি চেস্ট পেনের কয়েকটা কজ বলেন, হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। হ্যাঁ, এগুলো কফের কারণ। এই রোগের মধ্যে কি হতে পারে? কফ হতে পারে। রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, নিউমোথোরাক্স। না, নিউমোনিয়া মানে হচ্ছে নিউমোনিয়া আর কি। নিউমোনিয়া মানে হচ্ছে লাংসের ইনফেকশন, এটাকে বলি আমরা নিউমোনিয়া। ইনফেকশন, প্রথম হচ্ছে ইনফ্লামেশন।
নিউমোথোরাক্স, লাং অ্যাবসেস, লাং মানে এটা বড় বড় আর কি, লাং আর লিখিনি আর কি, লাং ক্যান্সার লিখেন, লাং ক্যান্সার। হ্যাঁ আমি চেস্ট কারণগুলো লিখবো, কাফের কারণগুলো আগে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন আরটিআই। ঠিক আছে, শেষ না? এখন আসি চেস্ট পেন, এটা আসে পরীক্ষায়, চেস্ট পেনের 5টা কারণ লেখো। এখন বলতো চেস্ট পেন কি কারণে হতে পারে? নিউমোথোরাক্স মানে হচ্ছে বুকের মধ্যে অনেক বেশি বাতাস জমে যায়, লাংসটা ফুটা হয়ে সব বাতাস গুলা কি কোথায় চলে আসে? প্লুরাতে চলে আসে। লাংসের যেটা কাভারিং, সেটাকে আমরা কি বলি? প্লুরা বলি। ওইটাতে সব বাতাস চলে আসে, তখন কি অনেক বেশি লাংসটাকে চাপ দিবে না? একটা জায়গায় একটা বাতাস যদি হয় তাহলে লাংসটাকে অনেক বেশি চাপ দিবে না, এটার নাম হচ্ছে নিউমোথোরাক্স। তাহলে চেস্ট পেনের 5টা কারণ যদি বলে পরীক্ষা আসে, এটা চেস্ট পেনের 5টা কারণ। তাহলে চেস্ট পেন 2 কারণে হতে পারে, একটা হচ্ছে হার্ট কজের কারণে হতে পারে, আরেকটা হার্ট কজ ছাড়া কারণেও কি চেস্ট পেন হতে পারে। বুকে ব্যথা কি? বুকে ব্যথা, বুকে ব্যথা মানেই যে হার্টের কারণে হয় এরকম না, বুকে ব্যথা হার্টের কারণে হতে পারে, আবার হার্ট ছাড়া অন্য কারণেও হতে পারে। বেশিরভাগই হয় হার্ট কারণে হয়। যেমন ধরেন অসম বুকে ব্যথা কিন্তু গ্যাস্ট্রিকের যাদের সমস্যা আছে, হ্যাঁ, পেপটিক আলসার ডিজিজ যেটাকে আমরা বলি, পেপটিক আলসার ডিজিজ বা গ্যাস্ট্রিকের সমস্যা থাকলেও বুকে ব্যথা হয়। তারপরে আপনার এরকম আমাদের লাং অ্যাবসেসে বুকে ব্যথা হয়, নিউমোনিয়াতে বুকে ব্যথা হতে পারে। আবার হার্ট কোষের কারণে কি কারণ আছে, যেমন হার্ট অ্যাটাক যেটাকে আমরা বলি, এটার নাম হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। সবচেয়ে বেশি যেটা ব্যথা হয় যেটাকে আমরা হার্ট অ্যাটাক বলি, এটার মেডিকেল নাম হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, যেটাকে আমরা হার্ট অ্যাটাক বলি। আর হচ্ছে অ্যানজাইনা। ইনফার্কশন, ইনফার্কশন একটা অ্যানজাইনা তো হতে পারে। আরো আরো অনেক কারণ হতে পারে। লাং অ্যাবসেস দেখেন, লাং অ্যাবসেস, নিউমোনিয়া, অ্যানজাইনা। অ্যানজাইনা হচ্ছে ওই যে মনে করেন হার্টের একটা যদি কোনো একটা রক্ত ব্লক হয়ে যায়, হালকা ব্লক হয়, তাহলে রক্ত সাপ্লাই কি হবে? এখানে কম যাবে না? একটা ড্রেনের মাঝখানে অনেকগুলো বাধা থাকে, অর্ধেকটা ড্রেন বন্ধ থাকে, তাহলে কি ড্রেন দিয়ে সবগুলো পানি যাবে? যাবে না। তো ঠিক রক্তনালীর মাঝখানে যদি কোনো একটা, এখানে যেটাকে আমরা ব্লক বলি, আর্টারি, আর্টারিতে যদি কোনো একটা চর্বি জমে, তাহলে কি এখানে কি হবে? রক্ত ঠিক মতো যেতে পারবে না, তাহলে একটা ব্যথা হবে না? রক্ত ঠিক মতো যেতে না পারলে কি হবে? ওখানে ব্যথা হবে, এটার নাম হচ্ছে অ্যানজাইনা। হার্টে যদি ব্যথা হয়, এটার নাম হচ্ছে অ্যানজাইনা। হার্ট ব্লক বলতে আবার মেডিকেলে আবার কিন্তু অন্যটা, হার্ট ব্লক মানে হচ্ছে মেডিকেল টার্ম কিন্তু অন্যটা, কিন্তু নর্মাল হার্ট নর্মাল হচ্ছে অ্যানজাইনা হচ্ছে কি কোন একটা আর্টারিতে ব্লক হয়ে যাও, আর্টারি রক্তনালীতে ব্লক হয়ে যাও। আর হচ্ছে লাং অ্যাবসেস, যেটা বললাম আমরা, চেস্ট পেইন হতে পারে, নিউমোনিয়াতে চেস্ট পেইন হতে পারে, আরেকটা তো হতে পারে কি জার্ড। জার্ড নাম শুনেছেন? জার্ড গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার। মানে খাবারগুলো কি, যদি খাবারগুলা কিছু জায়গার মধ্যে চলে আসে, পাকস্থলী থেকে কোথায় চলে আসো? খাদ্যনালীতে চলে আসে, ঠিক আছে? তাহলে এটার নাম হচ্ছে জার্ড, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার। তাহলে এরকম 5-6টা কারণ আপনারা পরীক্ষার মধ্যে লিখবেন চেস্ট পেনের যদি আসে পরীক্ষা। জার্ড হচ্ছে গ্যাস্ট্রোএসোফেজিয়াল ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার।
রিফ্লাক্স, ডিসঅর্ডার। ইনফার্কশন, আমরা যেটাকে হার্ট অ্যাটাক বলি আর কি, এটা না হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফেকশন। আর যদি রক্তনালীটা যদি পুরোপুরি বন্ধ হয়ে যায়, অর্ধেক বন্ধ হলে এটার নাম কি বলবো আমরা? অ্যানজাইনা। আর যদি পুরো ব্লক হয়ে যায় তাহলে কি রক্ত নিচে নামবে? তখন এই জায়গাটা কি হয়ে যায়? পড়তে যায়। হ্যাঁ, কোনো একটা অংশ যদি আমাদের বডি মানে এরকম করে সৃষ্টি করা, কোনো একটা অংশ যদি আপনার যদি রক্ত সাপ্লাই না হয় তাহলে অংশটা কি হবে? পড়তে হবে। ঠিক আছে, তাহলে মানে হরদম যে আমরা সুস্থ আছি তার মানে কি আমাদের প্রত্যেকটা অংশের মধ্যে কি রক্ত সাপ্লাই ঠিক মতো হচ্ছে। কোনো একটা জায়গায় যদি রক্ত রক্ত এরকম আটকায় যায়, রক্তনালীতে যদি ব্লক হয়ে যায়, অনেক সময় পা দেখবেন তো বসে যায় না ডায়াবেটিক পেশেন্টদেরকে, তাহলে যদি এরকম কোনো একটা শরীরের কোনো একটা নালী যদি এরকম বন্ধ হয়ে যায়, হ্যাঁ, রক্ত চলাচল এখানে বাধাগ্রস্ত হয়, তাহলেই ওই অংশটা কি, হ্যাঁ, পড়তে হবে। তখন আর এই অংশটা সুস্থ থাকবে না। তেমন আমরা সুস্থ আছি মানে আমাদের সবগুলা জায়গার মধ্যে রক্ত ঠিক মতো মানে পৌঁছাচ্ছে। তো হার্টের মধ্যে এরকম হয়, হার্টে যদি এরকম রক্ত চলাচল বন্ধ হয়ে যায় তখন ওই জায়গায় রক্ত যায় না, তখন হার্টের মধ্যে প্রচন্ড ব্যথা হয়। তখন ওই অংশটা আমরা বলি ইনফার্কশন, মানে নেক্রোসিস হয়ে যায়। কোনো কোশ্চেন আছে কারো? আছে ক্লাস নিয়ে? কোনটা? কিসের? চেস্ট পেনের? চেস্ট পেন তো আমরা যে কজগুলো লিখলাম এই সবগুলা কজের কজ অনুযায়ী ট্রিটমেন্ট, বুঝছেন? মানে যদি চেস্ট পেনটা যদি মায়োকার্ডিয়াল ইনফার্কশনের কারণে হয় তাহলে এটা ট্রিটমেন্ট দিতে হবে। এনজাইনার কারণে হলে তো ওটা আপনার কজগুলো পরীক্ষার মধ্যে কজগুলো বেশি আসে। হ্যাঁ, সবগুলো তো আর কি করা যাবে না, তাইলে কজগুলোই পরীক্ষার মধ্যে আসবে। কোনো কোশ্চেন আছে কারো? বুঝেছেন সবকিছু? কোশ্চেন না থাকলে একটা আছে সব বুঝে গেছে, আরেকটা হচ্ছে কিছুই বুঝিনি। আপনার কোনটা? মাঝখানে যেটা? আচ্ছা ঠিক আছে, কোশ্চেন নাই না? লাং অ্যাবসেস এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পরীক্ষার মধ্যে আপনার লাং অ্যাবসেস, লাং ক্যান্সার। পরীক্ষার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার যদি আসে সাইন সিমটম গুলো আসবে। হ্যাঁ, লাং ক্যান্সার তো এটা তো ইয়ে আপনার কঠিন হয়েছে না, একটু কঠিন। কোশ্চেন কোশ্চেন তো আমরা করে নিই, কোশ্চেন আমরা করে নিই, কোশ্চেন আমরা করলে হয়তো কোশ্চেন সহজ করতাম আর একটু বেশি। লাং ক্যান্সারে স্মোকারদের হতে পারে অথবা নন স্মোকারদের অনেক সময় হতে পারে। ঠিক আছে, বা এটাই মেইন কজ আর কি, স্মোকার মেইন কজ এটাকে বলে আর কি। অন্য কারণে দেখা যাচ্ছে এমনিতে অনেক সময় হতে পারে, কিন্তু এগুলো খুব কম। মেইনলি হচ্ছে স্মোকারদেরই বিষয়, স্মোকিং করলেই বেশি হবে। এটাই এক নাম্বার কষ্ট।